নিহারকুঞ্জের বাগানে পুকুরঘাটের ঠিক কাছেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে দুজন। চাঁদটা ঠিক মাথার ওপরে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। অপার্থিব অথচ গুমোট একটা পরিবেশ। নিয়ে এসেছেন? হাত পেতে দাঁড়ালো ভবা। চন্দন ওপরের ঘর থেকে সদ্য নিয়ে আসা বিনিতার এক টুকরো স্মৃতি একখানি গোলাপি রুমাল ভবার হাতে তুলে দেয়। দেখ তো, দেখ তো, এতে এতে কাজ হবে? ওপর নিচে মাথা দোলায় ভবা। হবে, তবে তার আগে আপনার একটা কথা বলি, শুনবেন। ওই পুকুরটায় যে মারা গেছে তার ব্যবহার করা কোনো জিনিস ফেলে দিলে পরলোকের ওপার থেকে তার আত্মা এসে হাজির হবে। আপনি কথা বললে আপনার সাথে কথা বলবে, কিন্তু মনে রাখবেন মাস্টারবাবু, এসব প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ, তাই বেশিক্ষণের জন্য না। যত তাড়াতাড়ি পারেন কথা সারবেন, তাকে আটকে রাখার চেষ্টাও করবেন না। কারণ এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে আসতে তাদের কষ্ট হয়, প্রকৃতির নিয়ম ভাঙে, আর তার ফল হয় ভয়ানক। মাথায় রাখবেন, আখেরে এই পুকুরটা কিন্তু একটা মরীচিকা। ক্ষণিকের জন্য আপনাকে শান্তি দেবে, তারপরেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে বাস্তবের মাটিতে। সেই ধাক্কাটা আপনাকেই সহ্য করতে হবে মাস্টারবাবু। আর একটা কথা মনে রাখবেন, ওপারের দুনিয়া থেকে যে আপনার কাছে কিছুক্ষণের জন্য এসেছে, সে কিন্তু আপনার প্রিয়জন হলেও বর্তমানে তার সঙ্গে আপনার আকাশ পাতাল তফাৎ। তাই আপনি কেবল দূর থেকে তার সাথে কথা বলতে পারবেন মাত্র, ঠিক আছে? তার কাছে যাওয়ার বা তাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। আর তাই এই অবধি বলে ভবা তার ঢলঢলে পাজামার পকেট থেকে একটা লাল রঙের কাপড়ের পুঁটলি বের করে চন্দনের হাতে দেয়। এর মধ্যে বিশেষ মন্ত্রপুত ভস্য আছে। এই ভস্য দিয়ে আমি পুকুরের চারপাশে একটা দাগ কেটে দেব। ভগবানের দোহাই আপনাকে মাস্টারবাবু, এই দাগের ওপারে আপনি যাবেন না। যাই হয়ে যাক না কেন, সে কাঁদবে, বিলাপ করবে, আপনাকে বলবে তার কাছে আসার জন্য, কিন্তু না, আপনি যাবেন না। তাহলে কিন্তু কেমন যেন শিউরে উঠে থেমে যায় ভবা। তাহলে তাহলে কি ভবা? বল বল আমাকে, বল। মাস্টারবাবু, তারা আমাদের প্রিয়জন হলেও তারা আর এই সংসারে নেই। আপনাকে ছেড়ে ওপারে চলে গেছে। এই দুনিয়ার সব স্মৃতি তাদের প্রতি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই দুনিয়ার মানুষদের ছেড়ে সেও ভালো নেই, তাই সে সব রকম ভাবে চাইবে তার প্রিয়জনদেরও টেনে নিয়ে যাওয়ার। খেয়াল করে দেখবেন, আমাদের হিন্দু সমাজে কেউ মারা গেলে যে হবিষ শিখে পরলৌকিক ক্রিয়াকর্ম করে, ধরা বস্ত্র নেয়, তার শরীরে সব সময় একটা লোহার চাবি বা যে কোনো একটা লোহার টুকরো বাঁধা থাকে। বলা হয় প্রেত লোকের বাসিন্দারা নাকি লোহা সহ্য করতে পারে না। যে পরলৌকিক ক্রিয়াকর্ম করে সে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তির খুব আপনজন হয়। সেই প্রেত জনিপ্রাপ্ত আত্মা চেষ্টা করে সেই মানুষটির সঙ্গে যোগাযোগ বা তার কোনো ক্ষতি করার। এই জন্যই এই ব্যবস্থা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কি বলছি। এর বেশি আমি কিছু জানি না মাস্টারবাবু, আমাকে আর বলতে বাধ্য করবেন না। আপনাকে যেটা বললাম সেটা দয়া করে শুনবেন, যাবেন না ওই দাগের বাইরে। কথা দেন? বেশ, কথা দিলাম যাব না। যা করার যা করার তাড়াতাড়ি কর ভবা। আমার আর তর্স হয়েছে না ভবা, তাড়াতাড়ি কর। পুঁটলির মুখ খুলে হাতে করে ছাই নিয়ে কি সব মন্ত্র পড়তে পড়তে
ভবা পুকুরের চারপাশে ঘুরে এলো। তারপর রুমালটা একটা ঢিলে বেঁধে পুকুরের ঠিক মাঝখানটায় ছুঁড়ে মারল। টুপ করে ডুবে গেল জিনিসটা বিচ্ছিরি এক আলোড়ন তুলে। আমার কাজ শেষ মাস্টারবাবু, এবার আমি চলি। একজনের বেশি থাকা উচিত না, যোগাযোগ করতে অসুবিধা হয় ওদের। আপনি চুপটি করে এখানে বসেন, আপনার বউয়ের কথা চিন্তা করেন, তার সাথে আপনার কাটানো সময়গুলোর কথা ভাবেন এক মনে। অন্য কোনো চিন্তা না, ধৈর্য ধরেন, ঠিক আসবে সে। ভবা একরকম পালালো নিহার কুঞ্জ ছেড়ে। যাবার আগে ভালো করে গেট লাগিয়ে দিতে ভুলল না। যা বললাম মাথায় রাখবেন কিন্তু। চন্দনের বুকে ভয়ঙ্কর হাতুড়ি পিটছে তখন। চুপ করে ঘাস জমিতে বসে বিনিতার কথা চিন্তা করতে লাগলো সে। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট পার হয়ে গেল, তবু কিছুই হলো না। চন্দন সবে ভাবতে আরম্ভ করেছে এসব ভবার কোনো অসভ্য ফাজলাম। মনে মনে গাল পারছে সে দু একটা। ঠিক সেই সময় দুবার জলে একটা আলোড়ন উঠল। মাছ ঘা মারলে যেমন হয়, একবার, দুবার, তৃতীয়বারের বার জলের ওপরে যা উঠে এলো তা দেখে চন্দনের নিজের চোখে যেন বিশ্বাস হলো না। সে কি স্বপ্ন দেখছে? সুন্দর কোনো স্বপ্ন? এ যে সত্যি বিনিতা। প্রথমে একটা অস্পষ্ট ছায়া শরীর, তারপর পূর্ণ অবয়বটা ফুটে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। বিনি, 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 তুমি সত্যিই এসেছো? চন্দন আরেকটু হলেই হামাগুড়ি দিয়ে হামলে পড়ছিল পুকুরের মধ্যে। অতিক্রম করে ফেলেছিল ভবার কেটে যাওয়ার লক্ষণ রেখা। বিনি, 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 আমি বিশ্বাস করতে পারছি না তুমি এসেছো। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে চন্দনের। জলের উপর শূন্যে ভেসে আছে বিনিতার শরীরটা। এক পা করে এগিয়ে আসছে পুকুরের পাড়ে। চাঁদের আলোয় বিনিতার মুখের দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল চন্দনের। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওর মাথার খুলিটা যেভাবে ফেটে গিয়েছিল ঠিক তেমন ভাবেই হাঁ হয়ে রয়েছে। এক চোখের কোণ দিয়ে গড়াচ্ছে লালচে রক্ত। বাঁদিকের কান চোয়াল বলতে আর কিছু অবশিষ্ট নেই। সেদিন যে কচি কলা পাতার রঙের কুর্তিটা পরেছিল বিনিতা, সেটাই ওর গায়ে পড়া, তবে সেটা রক্তে ভেসে যাচ্ছে। রাস্তা থেকে তুলে ওকে যেভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তেমন ভাবেই ওকে দেখলো চন্দন। তবে এমন বিভৎস একটা অবয়বকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাথমিক একটা হোঁচট খাওয়া ছাড়া আর কোনো তেমন বিকার হলো না চন্দনের। সামনের দিকে 2 হাত বাড়িয়ে চন্দন চিৎকার করে উঠল, বিনি, তোমায় ছাড়া ভালো নেই গো। আমি আমি একদম ভালো নেই বিনি। শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। কেন কেন ছেড়ে চলে গেলে এত তাড়াতাড়ি? কেন? পারছি না তোমায় ছাড়া বিনি, কিচ্ছু পারছি না ঠিক করে বিনি। কেন কেন নিহারকুঞ্জের বাগানের গাছগুলো বুঝি কেঁদে ওঠে চন্দনের বিলাপে। ধীরে ধীরে পাড়ের কাছে এগিয়ে আসে বিনিতার বিভৎস শরীরটা। চাঁদের আলোয় ও ডান দিকের গালে চিকচিক করে ওঠে অশ্রুবিন্দু।
তাও কি এমন কাঁদে? তীর তীর করে কেঁপে ওঠে ঠোঁটখানি। কতগুলো দিন পর চন্দন নিজে কানে শুনতে পায় বিনিতার সুমিষ্টি কণ্ঠ। আমারও ভীষণ কষ্ট হয় তোমায় ছেড়ে বাঁচতে। দেখো আমার দিকে, এই দেখো সারা শরীরে কত যন্ত্রণা, তার চেয়েও বেশি যন্ত্রণা আমার নেই। তোমায় ছেড়ে ভালো নেই, ভালো নেই আমি চন্দন, ভালো নেই। চন্দন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর স্ত্রীর দিকে। বিনিতা ওর কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনের মধ্যে লক্ষ কোটি যোজন দূরত্ব আছে। বিনিতার মাথাটা একদিকে হেলে কাত হয়ে রয়েছে। ঘাড় ভেঙে গিয়েছিল বোধহয় সেদিন। ঠিক করে মনে করতে পারে না চন্দন। ওর বিভৎস মুখটা বেশিক্ষণ দেখার মতো অবস্থায় ছিল না সেদিন চন্দন, যখন কাশীপুর মহা শ্মশানে শেষবারের জন্য নিজের হাতে সাজিয়ে চুল্লিতে তুলে দিয়েছিল ওকে। বিনি, তোমায় আজীবন ভালোবাসবো। আমার আমার দেহ মন তোমাকেই দিয়েছিলাম, তোমারই আছে আর থাকবেও। বিধাতা বিধাতা এমন কেন করলেন বলো তো ভিনি, কেন? এই দেখো তোমার আমার মধ্যে কত ভারী একখানা পর্দা টাকিয়ে রেখেছেন তিনি। কেন 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 কেন? বিনিতার একটা রক্তাক্ত হাত কাঁপতে কাঁপতে উঠে আসে সামনের দিকে। তারপর সে বলে, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না চন্দন। কিচ্ছু শান্ত হয়নি, কিচ্ছু না। তোমার এই অবস্থা দেখতে পারছি না। আমার চারিদিকে খালি অন্ধকার, কালির মতো অন্ধকার। আমি কোথায় আছি কিচ্ছু বুঝতে পারছি না। সেখানে সারাদিন কেবল রাত। চন্দন, তুমি আমায় নিয়ে চলো এখান থেকে, নিয়ে চলো। বিনিতার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। এক অশরীরী এবং ইহলোকের এক বাসিন্দার এই করুণ মিলনের সাক্ষী হয়ে থাকে নিহারকুঞ্জ আর তার লাগোয়া বাগান। উপায় নেই বিনি, উপায় নেই, কোনো উপায় নেই আমার। আমি নিরুপায়, আমি ব্যর্থ। তুমি যে চিরকালের জন্য আমায় ছেড়ে ওই অন্ধকার জগতে চলে গেছো। উপায় নেই। নিষ্ফল আক্রোশে ঘাসগুলোকে টেনে টেনে ছিঁড়তে থাকে চন্দন, ছিঁড়ে ওড়াতে থাকে হাওয়ায়। চন্দন, আমরা চাইলেই এই পথটা ছিঁড়ে ফেলতে পারি। কতদিন ছুঁয়ে দেখিনি তোমায়। কাছে এসো, তোমায় একটিবার ছুঁয়ে দেখি। কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি, তুমি নেই, কেউ নেই। আমি তোমার থেকে আলাদা হয়ে গেছি। এসো, একটিবার এসো, ছুঁয়ে দেখি তোমায় চন্দন। বিনিতার অনুনয় যেন গজালের মতো বুকে বাঁধে চন্দনের, কিন্তু ভবার নিষেধাজ্ঞা অমান্য করতে দ্বিধাবোধ করে সে। কি হলো চন্দন? কি ভাবছো এত? আমাকে ভয় পাচ্ছ তাই না? আমার দেহের মুখের এই অবস্থা দেখে তুমি আমাকে ভয় পাচ্ছ, ঘেন্না করছে তোমার তাই না চন্দন? তোমার আবার ঘেন্না করছে না? না 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 না, এমন কথা মুখেও এনো না বিনি। তুমি আমার, তোমায় ভয় পাবো কেন? কিন্তু কিসের কিন্তু? এতগুলো দিন পরে তোমার চোখের সামনে দেখছি, একটিবার ছুঁয়ে দেখবো না?
দেখতে দেবে না ভয় পাচ্ছ তুমি আমার, বুঝতে পেরেছি। আমি তো আর তোমার আগের সেই সুন্দরী বিনি নেই, কিন্তু এতে আমার কি দোষ বলো? কি গো আসবে না একটাবার কাছে, একটাবার? আর বলবো না তোমায় কোনোদিন, দোহাই তোমায় একটিবার কাছে এসো। না ভিনি, না, তা সম্ভব না। সম্ভব হলে আমি এখনই দৌড়ে তোমার কাছে যেতাম। আমি এক্ষুনি তোমার কাছে যেতাম। আমরা শুধু কথা বলতে পারি, দূর থেকে, তাও বেশিক্ষণের জন্য নয়। তোমাকে তো আবার ফিরতে হবে আমাদের এই মিল প্রকৃতি নিয়মের বিরুদ্ধে। তুমি বোঝার চেষ্টা করো। হঠাৎ বিনিতার ঝুলে ফাঁক হয়ে থাকা চোয়ালটা যেন ফট করে শক্ত হয়ে ওঠে, চোখ দুটো যেন জ্বলে ওঠে দপ করে। বেশ, তার মানে তুমি আসবে না আমার কাছে, তাই তো? হ্যাঁ, এটাই হয়। আজ শোক করছো, কিছুদিন পরে ভুলে যাবে। আমি অপ্রাসঙ্গিক হয়ে যাব তোমার কাছে, হয়তো নতুন কেউ এসে দাঁড়াবে তোমার পাশে। ফিরেই যাচ্ছি, আর কখনো আসবো না। তুমি শত ডাকলেও আসবো না। মনে রেখো, আসবো না। জল থেকে পাড়ে উঠে এসেছিল বিনিতার অশরীরী দেহটা। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আবার পুকুরের দিকে এগোতে থাকে সেটা। ঠিক এই মুহূর্তেই চন্দনের কি যেন একটা এলোমেলো হয়ে যায় মাথার মধ্যে। সে সম্পূর্ণ ভুলে যায় ভবার নিষেধাজ্ঞা। সাবধানতার ঊর্ধ্বে জায়গা নেয় ক্ষণস্থায়ী আবেগ। সব বাধা নিষেধ ভুলে এক দৌড়ে ভবা টেনে যাওয়া সেই ভস্যের সীমারেখা পার করে চন্দন ঝাঁপিয়ে পড়ে পেছন দিক থেকে আঁকড়ে ধরে বিনিতার কোমর। না, শূন্যর হাতটা ঘুরে আবার ফিরে আসে না। সত্যি রক্ত মাংসের ছোঁয়া পায় চন্দন। একটা শরীর, বিনিতার শরীর। এ কি করে সম্ভব? তার নশ্বর দেহ তো বিলীন হয়ে গিয়েছিল পঞ্চভূতে। নিজে হাতে বিনিতার অস্থি নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল চন্দন, স্পষ্ট মনে আছে ওর। চন্দন টের পায় বিনিতার কুর্তির যেসব জায়গা রক্তে মাখামাখি হয়েছিল, তার ঠান্ডা শীতল স্পর্শ লাগছে চন্দনের গায়ে। ঘুরে দাঁড়ায় বিনিতা। চাঁদের আলোয় চন্দন স্ত্রীর মুখটা ভালোভাবে দেখতে পায়। বিভৎস, আগের চেয়ে আরো অনেক বেশি বিভৎস লাগছে এই বিনিতার মুখটা। ফেটে যাওয়া খুলির ধার বরাবর চুইয়ে নামছে কালচে রক্ত। চোখ দুটো নিশাচর প্রাণীর মতো জ্বলছে অন্ধকারেও। রক্ত আর দেহরসের পচা গন্ধ বিনিতার গায়ে। খিসখিস করে দাঁতে দাঁত চেপে হেসে উঠেছে। তোমাকে না ওই দাগটা পার করতে বারণ করা হয়েছিল? বিনিতার ঠান্ডা রক্তাক্ত শরীরটাকে ছেড়ে দেয় চন্দন। হঠাৎ করে ওর বুকের ভেতরটায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে যায় ভীষণ ভয়ে এবং আতঙ্কে। বিনিতার ভয়ানক বিশ্রী হাসিটা একদম ভালো লাগছে না চন্দনের। একটু আগে না করুণ সুরে কাঁদছিল মেয়েটা। আচ্ছা, ও কি আদৌ বিনিতা? প্রেত লোকের অন্য কোনো বাসিন্দা বিনিতার রূপ ধরে ওর কাছে এসেছে? এক পা দুপা করে পেছনে সরতে থাকে চন্দন। পুকুরের ধারে বসার সময় খুলে পেতে রাখা ছিল চন্দনের চপ্পলটা। সেটা হাতে ঠেকতেই যেন বাস্তবের জগতে ফিরে আসে সে। আর দাঁড়ানোর সাহস হয় না সেখানে। এই বিনিতাকে চন্দনের ভয় করছে, ভীষণ ভয় করছে।
পেছন ফিরে এক দৌড়ে সদর দরজার কাছে এসে আছড়ে পড়ে চন্দন। তবে তাড়াহুড়োতে দরজার ভারী পাল্লায় মাথাটা ঠুকে গিয়ে ওখানে পড়ে যায় সে। দু চোখে নেমে আসে অন্ধকারের পর্দা। সে দেখতে পায় পুকুরের জলে অসংখ্য বুদবুদ উঠছে। সমগ্র পুকুরের জল যেন ফুটছে। আর বিনীতার ছায়া শরীরটা তখনও জ্যোৎস্নায় মিশে দাঁড়িয়ে রয়েছে পুকুর ঘাটের পাশে, তার ঠোঁটে অদ্ভুত এক হাসি। হঠাৎ চন্দনের চোখ বুঝে যায়, তারপর সব নিস্তব্ধ। চন্দন চোখ খুলেই প্রথমে ভবাকে দেখতে পায়। চোখে মুখে জলের ছিটা দিচ্ছিল সে। সকাল হয়েছে ততক্ষণে, তার মানে সারা রাত সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল চন্দন। চোখ খুলতেই ভবা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কি হয়েছে মাস্টারবাবু? কাল খারাপ কিছু হয়েছে নাকি? ধাতুস্থ হতে বেশ খানিকটা সময় লাগলো চন্দনের। ভবার প্রশ্নের কোনো সোজাসুজি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে চন্দন। আমি 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 কতক্ষণ ধরে এখানে পড়ে আছি, কতক্ষণ ধরে? হ্যাঁ, আহ 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 মাথায় কি যন্ত্রণা! আমি আপনাকে ডাকতে এসে দেখি আপনি এভাবে এখানে পড়ে। চন্দনের গত রাতের ঘটনাটা সিনেমার মতো ওর চোখের সামনে ভেসে উঠল। ভবা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হলো কাল রাতে? এসেছিল সে? কথা হয়েছে, সাধারণ কথা, সময় মতো চলেও গেছে। রেখা পার করে যাওয়ার ব্যাপারটা ভবাকে জানাতে চাইল না চন্দন। ও হয়তো শুনলেই হাউমাউ করে উঠবে। হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো চন্দন, তারপর বলল, কটা কটা বাজলো রে? স্নান খাওয়া সেরে স্কুলে যেতে হবে। কি বলছেন মাস্টারবাবু? আজ তো রোববার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিস দেখেছিস তো, একেবারেই ভুলে গিয়েছিলাম। আচ্ছা তুই এখন যা, আমি ঠিক আছি, যা তুই। মাথাটা টিপে ধরে ঘরের ভেতর চলে যায় চন্দন। ভবার মুখের উপরেই দরজাটা বন্ধ করে দেয় সে। স্নান ঘরে গিয়ে অনেকক্ষণ ধরে মাথায় জল ঢেলে স্নান করে চন্দন। তবু চিন্তা ভাবনাগুলোর জট পরিষ্কার হয় না তার। গতকালের ঘটনায় বেশ শিক্ষা হয়েছে ওর, কিন্তু কোনটা ওর দোষ বুঝতে পারছে না ঠিক। ভবার কথা শুনে ওই ভয়ঙ্কর খেলাটা খেলতে যাওয়া, নাকি ভবার কথা না শুনে ওই ভগ্ন অন্তিটা পার করা। তবে ওই যে মানুষ নিজের দোষ দেখার ক্ষেত্রে ধৃত রাষ্ট্র। স্বাভাবিকভাবেই চন্দনের রাগ থেকে গিয়ে পড়ে ভবার উপর। যত দোষ ভবার, এই সর্বনাশা ব্যাপারটার মধ্যে চন্দনকে জড়ানোটাই উচিত হয়নি ওর। কাণ্ডজ্ঞানহীন আতপাগল লোক একটা। কি দরকার ছিল পুকুরের অলৌকিক ক্ষমতার কথা বলতে যাবার? কাল রাতে আরেকটু হলে তো প্রাণ যাচ্ছিল চন্দনের। যাই হোক না কেন, চন্দন আর ওই সর্বনাশা জিনিসটাকে ঘাটাবে না। দুইয়ে দুইয়ে সব চার করে নেয় চন্দন। এই জন্যেই এই বাড়িতে মালিক থাকে না, এই জন্যেই এই বাড়ির ভাড়া এত কম। আচ্ছা, ওই সর্বনাশা পুকুরটাকে বোঝানোর কোনো ব্যবস্থা করা যায় না? আগেও কি হয়েছিল এমন কোনো উদ্যোগ? হয়তো হয়েছিল।
চন্দন গত রাতের ব্যাপারটাকে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না। বিনিতার ওই গা শিউরে ওঠা হাসিটার কথা কিছুতেই ভুলতে পারছে না চন্দন। থেকে থেকে কেমন যেন চমকে উঠছে। দিনের বেলাতেই গা ছমছম করছে বাড়িটার মধ্যে। সূর্যাস্ত হতেই চন্দন বুঝতে পারল গোটা বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে রয়েছে। ভার হয়ে আছে চন্দনের সারা শরীর। আজ আর চন্দন শ্মশানে যাবে না ভবার সাথে দেখা করতে। সে তার উপর ক্ষিপ্ত, বিরক্ত। চন্দন ঠিক করেছে ভবা এলে এই বাড়িতে ঢুকতেও দেবে না তাকে আর। ওর জন্য এই কুৎসিত অভিজ্ঞতাটা ঝোঁকের মতো ওর মনে ইঁটে বসে আছে। সন্ধেবেলায় ঘরে বসে ছাত্রদের ক্লাস টেস্টের খাতা দেখতে দেখতে চন্দনের প্রথম মনে হলো অন্য দিনের তুলনায় আজ বাড়ির আলোগুলো যেন অনেক অনুজ্জ্বল। কোথাও কি একটা চাপা অন্ধকার গোটা বাড়িটাকে দখল করে নিয়েছে? ঘর থেকে বেরিয়ে কলঘরে কিংবা বাথরুমে যেতেই গা ভার হয়ে আসছে চন্দনের। অন্যদিন তো এমন হয় না। এক সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে ও একাই আছে, তবে এমনটা কখনো হয়নি। ভাদ্র মাস, ভ্যাপসা গরম। চন্দনের কেমন যেন শীত শীত করছে আজ বাড়ির ভিতরে। ওর খালি মনে হচ্ছে কেউ যেন আড়াল থেকে চন্দনকে দেখছে। রান্না নামানোর আগে একবার স্নান করতে ঢুকেছিল চন্দন। গা মুছতে মুছতে একবার চোখ পড়েছিল ছোট আয়নাটায়। আর ঠিক সেই মুহূর্তেই চন্দনের যেন মনে হয়েছিল একটা বিভৎস মুখ উঁকি দিল ওর কাঁধের পেছন থেকে। সঙ্গে সঙ্গে চন্দন ঘাড় ঘোরায়, তবে কাউকেই সেখানে দেখতে পায় না। বাথরুমের আলোটা নেভাতে চন্দনের মনে হয়েছিল প্রায় মানুষের আকৃতির কালো কি যেন একটা এপাশ থেকে ওপাশে হঠাৎ করেই সরে গেল। ফের আলো জ্বালাতেই কিছুই নেই সেখানে। রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরের জানলাটার সামনে এসে দাঁড়ায় চন্দন। এখান থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায়। রোজকার মতোই ওটার আশেপাশের পরিবেশ নিঝুম। উল্লেখযোগ্য কিছুই নেই। আজও পরিষ্কার আকাশে বড় উজ্জ্বল চাঁদ। আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল চন্দন। খোলা জানালা দিয়ে চাঁদের আলোর একটা স্তম্ভ এসে পড়েছে ঘরের মাঝখানটাতে। তবু চন্দনের ঘুম আসতে চায় না এমন আলো আঁধারি মায়াবী পরিবেশে। অনেকক্ষণ উসখুস করার পর উঠে পড়ে চন্দন। তারপর নিজের মনেই বলে, না, জানলাটা বন্ধ করে শুতে হবে। খাট থেকে উঠে জানলার ছিটকিনি লাগিয়ে পেছন ঘুরতেই মাথা থেকে পা অবধি আড়ষ্ট হয়ে যায় চন্দনের। বিছানার একপাশে কখন যেন এসে বসেছে অতি দীর্ঘ এক ছায়া মূর্তি। তার মাথা ছুঁয়েছে প্রায় সিলিং অব্দি। অন্ধকারের মধ্যে খোদাই করা আরো গাঢ় একটা অন্ধকার। এত অন্ধকারের মধ্যেও চন্দন যেন স্পষ্ট বুঝতে পারল সেই দীর্ঘকায় অবয়বের মুখমণ্ডলে ফুটে উঠেছে নিঃশব্দ এক পৈশাচিক হাসি। দুটো সমান্তরাল আলোক বিন্দু অসীম জীবাশ্ম নিয়ে তাকিয়ে রয়েছে চন্দনের দিকেই। গলার স্বরটা কেমন কেঁপে উঠল চন্দনের। কে 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 কে? এই প্রশ্ন করার সাথে সাথে অদ্ভুতভাবেই ঘরের ছোট্ট নাইট বাল্বটা জ্বলে উঠল দুবার নিভে। চন্দন ভয়ে এবং বিস্ময়ের সাথে দেখল কোথায় সেই ছায়ামূর্তি। খাটের কোণে বসে রয়েছে স্বয়ং বিনিতা। যেন সেই ছায়ামূর্তি আরো অনেক ছোট হয়ে রূপ পরিবর্তন করে বিনিতার রূপ নিয়েছে মুহূর্তের ব্যবধানে।
ঘাড়টা কাত হয়ে আছে আগের দিনের মতোই। খুলির এক পাশ নেই, রক্তে ভেসে যাচ্ছে জামা কাপড়। কি চাও, কি চাও, কি চাও? তুমি তুমি কি চাও? এখানে এখানে এসেছো কেন? হ্যাঁ, চলে যাও, চলে যাও, চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, খিলখিল করে হেসে ওঠে বিনিতা। চলে যাও। তারপর ঠান্ডা হিলহিলে কণ্ঠে বলে, তোমাকে যে বললাম চন্দন কাল, আমার তোমায় ছাড়া ভালো লাগছে না। এই ভালোবাসতে তুমি আমাকে? আমার কষ্টটাই বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না চন্দন। এসো আমার কাছে, এসো, এসো না। ছায়ামূর্তি দুই হাত বাড়িয়ে দেয় চন্দনের দিকে। চন্দন দু হাতে মুখ ঢেকে বসে পড়ে। তুমি আমার বিনীতা নও, তুমি 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 আমার বিনি নও, নও, তুমি তুমি অন্য কেউ, তুমি অন্য কেউ। আমার বিনি কোনোদিনও আমার আমার বিনি কোনোদিনও আমার ক্ষতি চাইবে না। তুমি তুমি ক্ষতি চাও, তুমি তুমি ক্ষতি চাও আমার। চলে যাও, চলে যাও, চলে যাও। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় বিনিতা। ঘরের মধ্যে কেমন একটা লাশ পচা গন্ধ ছড়িয়ে পড়েছে। নীলচে লাইট বাল্বের আলোয় চন্দন দেখল বিনিতার কদর্য বিকৃত হাড় মাংসের দলার মতো মুখটায় ফুটে উঠেছে নিদারুণ বিষণ্ণতা। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে তার। সে কাঁদছে, কেমন যেন অপার্থিব অলৌকিক শোনাচ্ছে তার সেই কান্না। চন্দন ভালো মতো জানে বেঁচে থাকতে তার বিধি কোনোদিনও এভাবে কাঁদত না। বিনিতা নয়, বিনিতা নয়, প্রেতলোক থেকে উঠে আসা কোনো অশুভ শক্তি এই ব্যক্তি। বিনিতার রূপ ধরে তার সামনে এসে দাঁড়িয়েছে এখন। তুমি আমায় ভালোই বাসনি চন্দন। মৃত্যুর ওপার থেকে এপারে জীবিতদের পৃথিবীতে আসা সহজ কাজ নয় চন্দন। তোমার জন্য আমি সেই নিয়ম ভেঙে এসেছি, শুধুমাত্র তোমার জন্য এসেছি। তুমি আমায় অবহেলা করছো চন্দন। দোহাই তোমায়, আমায় বিশ্বাস করো। আমি তোমারই বিনি চন্দন, আমি তোমারই বিনি চন্দন। কাছে এসো। জান্তব ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কথাগুলো বলে চন্দনের দিকে আবারও হাত বাড়িয়ে দেয় বিনিতা। চন্দন নিজের মাথার চুল টেনে ধরে। আতঙ্কে, দুঃখে, অসহায়তায় চোখ লাল হয়ে উঠেছে তার। ধরা গলায় চন্দন বলে, কি চাও তুমি বিনি? বিনি কি চাও? বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমায় দেখে আমার ভয় করছে এখন। কি চাও, কি চাও তুমি? আমার আমার ভয় করছে, কিন্তু আমার ভয় করছে। চলে যাও, চলে যাও, আমার ভয় করছে। হঠাৎ করেই কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই অশরীরী। মাথাটা কেমন নিচু হয়ে যায় তার। কি বিকট লাগছে তাকে দেখতে। চন্দন চাইছে ওর চোখ দুটো অন্ধ হয়ে যাক। এই দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারবে না চন্দন। লাশ পচা গন্ধে তার পেটের ভাত উল্টে আসছে। মাথা নিচু করে সেই অমানবী বলে ওঠে, আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই চন্দন, শুধু তোমাকে। অন্ধকার নিঃসঙ্গ পরপারে আমি তোমাকে ছাড়া বড় অসহায়। এমনটা তো কথা ছিল না বলো? একসাথে বাকি জীবনটা কাটাবো বলে অঙ্গীকার করেছিলাম আমরা। তুমি আলাদা, আমি আলাদা, এমন তো কথা ছিল না? এসো চন্দন, এসো আমার কাছে, এসো। আমরা এক হয়ে থাকবো, একসাথে থাকবো। চলে এসো চন্দন, চন্দন, চলে এসো আমার সাথে। চন্দন অবাক হয়ে দেখে বিনিতার সেই কুৎসিত রূপ ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে।
ওর গোটা শরীরটা নিখুঁত আকৃতিতে ফিরে আসছে, আবার আগের মতো। রক্তের দাগগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, খুলির ফেটে যাওয়া অংশে জোড়া লাগছে চামড়া, মাংস ও হাড়। অদ্ভুত এক অভয়ে ভরে উঠেছে ঘরটা। সেই বিভৎস মরা পচা গন্ধ যেন দূর হয়ে যাচ্ছে। এই তো ওর বিনীতা, বঙ্গবাসী মর্নিং কলেজের সেই লাজুক মুখ ভরা ডাগর চোখের মেয়েটা, যার প্রেমে চন্দন পড়েছিল। ঠোঁটের কোণের চেনা চিলতে হাসি উপেক্ষা করতে পারে না চন্দন। হঠাৎ করেই তন্ময় হয়ে পড়ে এসে, নিজে থেকে এসে দাঁড়ায় বিনীতার পাশে। ওর হাত দুটো তুলে নেয় নিজের মুঠোর মধ্যে। ভীষণ ঠান্ডা সে হাত। এই সৌন্দর্যের, এই পরিপূর্ণতার পিছনে কোথায় কি যেন খামতি ছিল, তা ধরতে পারে না চন্দন। এই সবই যে এক রকমের মোহ, তা চন্দন বুঝতে পারে না। শক্ত করে বিনীতার হাত দুটো ধরে বলে, চলো বিনীতা, চলো। কোথায় নিয়ে যাবে চলো। তোমার সাথে আমি জমালয়ে যেতেও রাজি। থাকতে পারবো না তোমায় ছাড়া। এই ঘর, এই একাকী জীবন, এই একা রাতগুলো আমাকে গিলে খেতে আসে হাঁ করে। তুমি ছাড়া সব বৃথা, সব ফাঁকা। কোথায় নিয়ে যাবে চলো, চলো, চলো। লাজুক হেসে মুখ নামিয়ে নেয় মায়াবেনী। তারপর একটি ছায়া শরীর এবং একটি রক্ত মাংসের শরীর দরজা খুলে বেরিয়ে আসে বাইরে। স্যান্ডেলটা গলিয়ে নেয় চন্দন। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে পাশাপাশি দুজনে। সদর দরজা খুলে বেরিয়ে আসে বাগানে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। গাছগাছালির উপর কেউ যেন বিছিয়ে দিয়েছে রূপোর চাদর। পুকুরটার দিকে এগিয়ে যায় দুজনে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজনে পুকুরের ধারে। হঠাৎ করে স্থির জল ঢেউ তুলে অশান্ত হয়ে যায়, যেন পুকুরের ঠিক মাঝখানটাতে কেউ একটা আথলা ইট ছুঁড়ে মেরেছে। জলের তলা থেকে ক্রমশ প্রসারিত হচ্ছে প্রেত লোকের দরজা। বিনীতা পূর্ণ দৃষ্টিতে চন্দনের দিকে তাকায়। তার ঠান্ডা হাতগুলো দিয়ে চন্দনের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখে। তবে তৎক্ষণাৎ বিনীতার মুখ নেমে যায়, আর চন্দন দেখতে পায় বিনীতার সেই আগের চেহারা। বিভৎস ভাঙা চোরা রক্তাক্ত একটা শরীর তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের সেই অশান্ত জলের দিকে। চন্দনের যেন মুহূর্তে হুঁশ ফিরে আসে। না, 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 আমি যাব না। আমি যাব না তোমার সাথে। আমি যাব না। তুমি তুমি বিনি নও। তুমি বিনি নও। তুমি তুমি আবার ঠকালে আমায়। তুমি আবার ঠকালে, আবার ঠকালে। তুমি 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 বিনি নও। তুমি বিনি নও। তুমি বিনি নও। তুমি বিনি নও। তীব্র আতঙ্কে শরীর কাঠের মতো শক্ত হয়ে যায় চন্দনের। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চন্দনের শরীরটাকে হ্যাঁচকা টানে পুকুরের জলের মধ্যে ফেলে দেয় সেই অশরীর। ঘটনার আকস্মিকতায় স্যান্ডেল একটা পায়ের থেকে ছিটকে পড়ে থাকে বাড়ির উপরে। বড় বড় দাঁত বার করে কিটকিটে জঘন্য একটা হাসি হেসে দাঁতের ফাঁক দিয়ে সে অশরীরী বলে, চলো চন্দন, একসাথে থাকবো, মিলেমিশে। এসো, এসো আমার সাথে। চন্দন আর কিছুই বলার সুযোগ পায় না। পুকুরের বুঝকুড়ি ওঠা কালো ভারী জলে ওর চোখ, নাক, মুখ একতাল অন্ধকারে তলিয়ে যায়। চন্দন কেবল টের পায়
তার ডান হাতটা ধরে প্রবল আকর্ষণে কেউ টেনে নিয়ে চলেছে অনেক অনেক গভীরে। পুকুরটা তো এত গভীর নয়, কোনো জলাশয় এত গভীর হতে পারে না। হে অন্য এক কোনো ভুবন। মাস্টারবাবু স্যান্ডেলটা হাতে করে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ভবা। অনেকক্ষণ আগেই যা বোঝার বুঝে গিয়েছিল সে। গতকাল সন্ধ্যায় যখন মাস্টারবাবু শ্মশান ঘাটে এলো না, তখনই সে একটা বিপদ আন্দাজ করেছিল, কিন্তু নিহার কুঞ্জের ভেতরে এসে ঢুকতে পারেনি। এই সময় তার ঢোকা নিষেধ, না হলে প্রকৃতির নিয়ম ভঙ্গ হবে। রাতেই যা বোঝার বুঝেছিল ভবা, তবু আলো ফুটতেই মাস্টারবাবুর খোঁজ করতে এসে ঢুকে পড়েছিল নিহার কুঞ্জে। তবে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কাউকে দেখতে পেল না ভবা। কিন্তু বিলক্ষণ জানত কোথায় পাওয়া যাবে তাকে। পুকুরের ধারে মাস্টারবাবুর এই স্যান্ডেলটা দেখেই বাকিটা বুঝে নিয়েছিল ভবা। আসলে এইসব পুরনো অভ্যাস ওর, এটা আগেও দেখেছে ভবা। এই রাক্ষসে পুকুরটার কবল থেকে কেউই মুক্তি পায়নি, একজনই মুক্তি পেয়েছিল, এবং সেটা ভবা নিজেই। সেই বহু বহু কাল আগে, ভবার মনেও পড়ে না ঠিক কোন সময়, কোন বছরে পেয়ারা চুরি করতে এসে নিহারকুঞ্জের এই পুকুরঘাটের ভেতরে পড়ে গিয়েছিল ভবা। টানা একদিন পরে উঠে এসেছিল আবার জ্যান্ত। কে জানে, এই পুকুরটা হয়তো ওকেই প্রহরী নির্বাচন করেছিল, প্রেতলোকের দরজার চিরস্থায়ী প্রহরী। নয়তো একটা বাচ্চাও জানে কোনো মানুষ জলে ডুবে গিয়ে একদিন পরে জ্যান্ত উঠে আসতে পারে না। এই পুকুরটা আসলে একটা অমর ফাঁদ, প্রকৃতির হিসাব নিকাশে ভুল করে তৈরি হওয়া এক বিকট ফাঁদ। কত যুগ যুগ ধরে এখানে এটা আছে তাহা কেউ জানে না, এর টান এড়ানো যায় না। এই পুকুরটা, এই বাড়িটা সব হতভাগা স্বজনহারা মানুষদের নিজের কাছে টেনে নিয়ে আসে। আর প্রকৃতির নিয়মে তাদের দেখা হয় ভবার সাথে। ভবা তাদেরকে বলে পুকুরটির অলৌকিক ক্ষমতার কথা। তারপর তারা তাদের মৃত প্রিয়জনকে ক্ষণিকের জন্য হলেও ফিরিয়ে আনতে এই পুকুরটাকে ব্যবহার করে। তারপর শেষমেশ কেউ পাগল হয়ে যায়, কেউ বা প্রেতলোকের সেই অশুভ আত্মাদের সঙ্গে চলে যায় তাদের জগতে। এই যেমন চন্দন মাস্টারবাবু গেল। এই যে চন্দনের আগে যে লোকটা এই বাড়ি ভাড়া নিয়েছিল, পরাশর মৈত্র, সেও তো তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছেলেকে দেখার জন্য রাতের পর রাত বসে থেকেছে পুকুর পাড়ে। শেষমেশ বদ্ধ পাগল হয়ে কোথায় যে চলে গেল লোকটা। এর আগেও যারা যারা এসেছে তারা কেউই নিস্তার পায়নি এর হাত থেকে। ভবা যতদিন বেঁচে থাকবে ততদিন এই একটা ঘটনা চক্রাকার পুনরাবৃত্তি হতে থাকবে বরাবর। ভবা তাই ওই মন্ত্রপুত ভস্য ব্যবহার করে প্রতিবার আটকানোর চেষ্টা করে মানুষগুলোকে, কিন্তু আটকাতে পারে না। পুকুরটা বোঝানোর কতবার চেষ্টা করা হয়েছে, রাশি রাশি মাটি গিলে নিয়েছে এইটুকু পুকুর। তারপর যারা বোঝানোর চেষ্টা করত তারা অলৌকিকভাবে উধাও হয়ে গেছে। মাস্টারবাবু স্যান্ডেলটা বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদে ভবা। এ কাজ সে নিজের ইচ্ছায় করে না, তার ভালো লাগে না করতে। কোন এক নিয়মিত ফেরি এই একইভাবে জুড়ে খেয়েছে পুকুরটার সাথে সে। ভবার কোনো যে মুক্তি নেই। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আর নতুন গল্পের জন্য অপেক্ষা করুন।